কালো চামড়ার মানুষ হওয়ার জন্য যে মেয়েটাকে প্রতিটা নিয়ত অত্যাচার সহ্য করতে হয়েছে নিপীড়ন, সে সঙ্গে করতে হয়েছে দাসত্ব, যেখানে মুখ ফুটে কথা বলার অধিকার ছিল না, সবসময় হতে হয়েছিল লাঞ্ছিত, নিপীড়িত। কিন্তু সেই মেয়েটা তার অদম্য ইচ্ছা, জেদ আর কালো চামড়ার লাঞ্ছনাকে হার মানিয়ে দিয়ে তাকে গড়ে তুলেছিল এক অদম্য, উদ্যমী, সাহসী মহিলাতে। আর প্রথমবারের জন্য একজন কৃষ্ণকায় মেয়ে হিসেবে আমেরিকান মুদ্রায় নিজের প্রতিমূর্তিকে স্বমহিমায় উদ্ভাসিত করেছিল সেই মেয়েটা আর কেউ নয়, সেই মেয়েটা হলো এই কবিতার কবি মায়া অ্যাঞ্জেলো। কবিতাটা শুরু করার আগে অবশ্যই কবি সম্পর্কে আমাকে জানতে হবে। এই কবিতাটা লিখেছেন মার্গারেট অ্যানি জনসন, যিনি পরবর্তীকালে মায়া অ্যাঞ্জেলো নামে পরিচিত হয়েছিলেন। তিনি 1928 সালের 4 এপ্রিল জন্মগ্রহণ করেন। আমেরিকার সেন্ট লুইস মিসৌরি নামক জায়গাতে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা নাম ছিল বেইলি জনসন এবং মায়ের নাম ছিল ভিভিয়ান ব্যাক্সটার জনসন। যখন তার মাত্র 3 বছর বয়স, তখন তার বাবা এবং মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এবং তার যে ভাই ছিল, সে ভাই তাকে মাই এ সিস্টার এই বলে ডাকতো, যেটা পরবর্তীকালে মায়া হয়ে গিয়েছিল এবং তারপরেই সে তার নামটা পেয়েছিল মায়া অ্যাঞ্জেলো। তার বয়স যখন 7 বছর বয়স, তখন তার মায়ের বয়ফ্রেন্ড তাকে রেপ করেছিল। আর এই কথাটা সে তার আঙ্কেলকে জানিয়ে দিয়েছিল। আর ঠিক আঙ্কেলকে জানিয়ে দেওয়ার জন্য যখন তাকে জেল থেকে বের করা হয়েছিল, জেলে যাওয়ার পরে যখন জেল থেকে বেরিয়ে এসেছিল, মাত্র কয়েকটা দিন জেল খাটার পরে, যেহেতু তারা শ্বেতাঙ্গ ছিল, তাই মায়া অ্যাঞ্জেলো মনে করেছিল যে তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। তাই মায়া অ্যাঞ্জেলো কথা বলা বন্ধ করে দিয়েছিল, নিস্তব্ধ হয়ে গিয়েছিল। প্রায় 5 বছর তিনি কোনো কথা বলেননি। ঠিক তারপরেই তার সঙ্গে তার একজন টিচারের দেখা হয় এবং তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে অবশেষে আজকের মায়া অ্যাঞ্জেলোকে আমরা দেখতে পাচ্ছি, আজকের অদম্য সাহসী মহিলা, জেদি মহিলাটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা তার লেখা বিভিন্ন কবিতা, গল্প আমরা দেখতে পাচ্ছি। তার প্রথম যে কাজ ছিল আই নো ওয়াই দ্য কেজেড বার্ড সিং, এটা তাকে বিপুল খ্যাতি এনে দিয়েছিল। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হার্ট অফ এ ওম্যান, মম অ্যান্ড মি অ্যান্ড মম, ফেনোমেনাল ওম্যান, এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ কার্যাবলী। এই যে অদম্য সাহসী জেদি মহিলাটা, প্রচুর প্রচুর পুরস্কারও তিনি পেয়েছিলেন। তিনি কিন্তু তার কাজের জন্য তিনি সম্মাননা হিসাবে 50টিরও বেশি তিনি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তিনি দ্য প্রেসিডেন্টাল মেডেল অফ ফ্রিডম এই উপহারটা পেয়েছিলেন বাই দ্য প্রেসিডেন্ট বারাক ওবামা। 2010 সালে বারাক ওবামার কাছ থেকে এই প্রেসিডেন্টাল মেডেলও তিনি অফ ফ্রিডম তিনি পেয়েছিলেন। এবং অবশেষে এই সাহসী যোদ্ধার জেদের ইতি ঘটেছিল 2014 সালের 28শে মে। এই সাহসী জেদি মহিলা তার জেদের ইতি ঘটেছিল, অর্থাৎ তিনি আমাদের সবাইকে ছেড়ে তিনি পরলোক গমন করেন। কিন্তু তিনি কিছু লিখে গিয়েছিলেন, কিন্তু তিনি তার মুখের ভাষাগুলোকে, কালো চামড়ার মানুষদের ভেতরের আত্মকথনগুলোকে তিনি নিজের ভাষায়, নিজের লেখনের মধ্যে দিয়ে ছুড়ে দিয়েছিলেন এবং শ্বেতাঙ্গ মানুষদেরকে, সাদা চামড়ার মানুষদেরকে তিনি তীব্র কটাক্ষ করেছিলেন, তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন তার বিভিন্ন কবিতা এবং লেখনীর মাধ্যমে। ঠিক এরকমই একটা কবিতা স্টিল আই রাইজ, যেটা আমরা আজকে লাইন বাই লাইন চুলচেরাভাবে প্রত্যেকটা অংশের সিম্বল কি ব্যবহার করা হয়েছে, সেখানে কি লিটারারি ডিভাইস রয়েছে, তার বেঙ্গলি লাইন বাই লাইন মিনিং, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, সে সঙ্গে থাকছে ইমেজ এবং সিম্বলের ব্যাখ্যা। তোমরা পরপর স্লাইড বাই স্লাইড এক একটা করে তোমরা স্ট্যান্জা অনুযায়ী দেখে নাও, কবিতাটা শুনে নাও। আমরা দেখলাম কবি পরিচিতি সম্পর্কে। এখন আমাদের জানতে হবে এই কবিতাটার বিষয়ে। একটা কবিতা পড়ার জন্য, কবিতার বিষয়বস্তুতে প্রবেশ করার জন্য, কবিতাটা পড়ার জন্য কবিতা সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদেরকে গ্যাদার করতে হবে। স্টিল আই রাইজ আসলে এক ধরনের পাওয়ারফুল এবং পাওয়ারফুল অ্যান্ড ইন্সপায়ারিং পোয়েম, যে পোয়েম কিনা আমাদেরকে স্ট্রেংথ, রিসাইলেন্স, জেদ,
শক্তি এবং উৎসাহ, একজন কালো মেয়ের উৎসাহকে প্রকাশ করেছে। and encourages them to stand up and rise above the oppression and discrimination। এবং যে এই কবিতার মধ্যে কি করেছে, and encourages them, এবং কালো চামড়ার মানুষদেরকে উৎসাহিত করেছেন এবং তাদেরকে বের করে এনেছেন অপারেশন থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে, অ্যান্ড ডিসক্রিমিনেশন এবং বর্ণবৈষম্য থেকে। স্টিল আই রাইজ এই কবিতাটা এক্সপ্লোর করে বিভিন্ন ধরনের থিমকে, বিভিন্ন ধরনের মূল ধারণাকে। তার মধ্যে একটা হচ্ছে অপারেশন অর্থাৎ নির্যাতন, নিপীড়ন, একটা হচ্ছে রিসাইলেন্স অদম্য জেদ, রেসিজম অর্থাৎ বর্ণ বৈষম্যকে সে সঙ্গে প্রকাশ করেছে, সেক্সিজম অর্থাৎ যৌনতার যে বিষয় সেই বিষয়টাকে এই কবিতার মধ্যে দিয়ে কবি মায়া অ্যাঞ্জেলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কবিতাটার হিস্ট্রিক্যাল কনটেক্সট, এই কবিতাটা মায়া অ্যাঞ্জেলো যখন তিনি একজন আসলে আমেরিকান অ্যাক্টিভিস্ট ছিলেন, আর আমেরিকান অ্যাক্টিভিস্ট হিসেবে তাদের যে দাবিগুলো ছিল সেটা হচ্ছে কালো চামড়ার মানুষদেরকে ইকুয়াল সম্মানে সম্মানিত করা, অন্যান্য মানুষদের মতোই। শ্বেতাঙ্গদের, আমেরিকান শ্বেতাঙ্গদের ঠিক যেভাবে ট্রিট করা হতো, এই আমেরিকান সিভিল রাইটস মুভমেন্টে যারা যারা ছিলেন তারাও ব্ল্যাক পিপলদেরকেও যাতে সমান, ব্ল্যাক পিপলদেরও যাতে সমান সুযোগ দেওয়া হয় প্রত্যেকটা কিছুতে, তার জন্য দাবি তারা জানিয়েছিল। আর সেই অদম্য জেদ এবং সেই যে দাসত্ব থেকে বেরিয়ে আসার যে লড়াই, সে লড়াইয়ের তার ভেতরে জেদ কিভাবে জাগ্রত হয়েছে, সে কিভাবে এই নিপীড়ন থেকে, এই লাঞ্ছনা থেকে বেরিয়ে এসেছে, সেটা নিয়ে গোটা কবিতাটা আলোচনা হয়েছে। কনটেক্সট অফ দিস পোয়েম, এই কবিতাটা লেখা হয়েছিল 1978 সালে। মায়া অ্যাঞ্জেলোর থার্ড ভলিউম অফ পোয়েট্রি অর্থাৎ পোয়েট্রির যে তৃতীয় ভলিউম, সেই ভলিউমে অ্যান্ড স্টিল আই রাইজ, এখানে কিন্তু এই স্টিল আই রাইজ কবিতাটা প্রকাশিত হয়েছিল। এই সময়, যে সময়টাতে তিনি এই স্টিল আই রাইজ কবিতাটা লিখছেন, সেই সময়টাতে তার কেরিয়ার কিন্তু তিনি একজন এস্টাবলিশড রাইটার হিসেবে পরিচিত হয়ে গিয়েছিলেন এবং তার মোটের ওপরে 6টা প্লেজ ছিল, 3টে অটোবায়োগ্রাফি ছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত ছিল আই নো ওয়াই দ্য কেজড বার্ড সিংস। এছাড়াও তার 2টো কবিতার বই ছিল এবং অন স্পোকেন ওয়ার্ড অ্যালবামও তিনি রচনা করেছিলেন। তিনি যখন এই স্টিল আই রাইজ কবিতাটা পাবলিশ করেছিলেন, তখন এই কবিতাটা হয়ে উঠেছিল সেই সময়কার অন অফ দ্য মোস্ট ফেমাস পোয়েম, এবং তিনি পরিচিতি লাভ করেছিলেন মোস্ট ফেমাস অ্যান্ড ওয়েল নোন রাইটার হিসেবেও তিনি পরিচিতি লাভ করেছিলেন। মায়া অ্যাঞ্জেলো তার কবিতার মধ্যে দিয়ে আমরা জানতে পারি, মায়া অ্যাঞ্জেলোর বিভিন্ন কবিতাগুলো, বেশিরভাগ কবিতাগুলো নিয়ে আমরা কিছু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস পাই, অর্থাৎ কবির নিজের জীবনের আমরা কিছু এলিমেন্টস পাই ঠিক। এবং সেখানে কিন্তু তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই কালো চামড়ার মানুষদের, ব্ল্যাক পিপলদের আইডেন্টিটি নিয়ে তিনি কথা বলেছেন, তিনি সেই সঙ্গে কথা বলেছেন উম্যানহুড নিয়ে তিনি কথা বলেছেন। এই কবিতাটাও কিন্তু তার ব্যতিক্রমী কোনো কবিতা নয়। এই কবিতাটা আমরা শুরু করব, কিন্তু এই কবিতাটার স্ট্রাকচার অ্যান্ড ফর্ম আমরা দেখে নেব। স্টিল আই রাইজ এই কবিতাটা মূলত 9টা স্ট্যাঞ্জায় লেখা হয়েছে, যার মধ্যে কিছু আনইভেন সেটস অফ লাইন্স আছে, যেটা আমরা কবিতা পড়তে গিয়ে জানতে পারবো। প্রথম যে 7টা স্ট্যাঞ্জা আছে, এই 7টা স্ট্যাঞ্জা কিন্তু 4টে করে লাইন ধারণ করছে এবং যেগুলোকে আমরা কোয়াট্রেন্স বলছি। আর 8 লাইনের বলছে যে 8 স্ট্যাঞ্জা, অর্থাৎ 8 নম্বর যে স্ট্যাঞ্জা, সেই স্ট্যাঞ্জাতে আছে 6টা লাইন এবং 9 নম্বর স্ট্যাঞ্জাতে আমরা 9টা লাইন দেখতে পাবো। প্রথম যে 7টা স্ট্যাঞ্জা আছে, এই 7টা স্ট্যাঞ্জা যে রাইম স্কিম, সেটা আমরা দেখতে পাবো এ বি সি বি, এই
রাইম স্কিমে লেখা হয়েছে, এবং 8 নম্বর যে স্ট্যাঞ্জা সেটা লেখা হয়েছে ABCC, এবং সর্বশেষ যে স্ট্যাঞ্জা 9 লাইনের যে স্ট্যাঞ্জা সেটা লেখা হয়েছে ABCC B এই প্যাটার্নে, এই ফর্মে কিন্তু লেখা হয়েছে। এবং এই যে গোটা কবিতাটা তোমার দেখতে হবে যে ট্রকেইক টেট্রামিটারে এটা লেখা হয়েছে। ট্রকেইক মানে হচ্ছে একটা স্ট্রেস সিলেবল, একটা আনস্ট্রেস সিলেবল যদি থাকে তখন সেটাকে ট্রকেইক পেন্টামিটার বলে। দেখো এত ডিটেলস আলোচনা কিন্তু তোমাদের নেই যে ট্রকেইক টেট্রামিটার কীভাবে হয়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের আলোচনা নেই। তাই আমি জাস্ট কবিতাটা সম্পর্কে তোমাদের আলোচনা করব। আমি একেবারে সরাসরি কবিতার মধ্যে প্রবেশ করে যাব। কবিতাটার টাইটেল স্টিল আই রাইজ, তবু আমি জাগছি। এই কবিতাটা এক ধরনের আফ্রিকান আমেরিকান লিটারেচারের অন্তর্গত। এই কবিতাটাকে লেখা হয়েছে ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিকে লেখা হয়েছে। আমরা যদি দেখতে চাই যে এই কবিতাটা প্রচণ্ড সিম্বলে, এই কবিতার মধ্যে প্রচুর সিম্বল ব্যবহার করা হয়েছে, যে সিম্বলগুলো এই কবিতাটাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। সেই সঙ্গে এই কবিতার কবি অর্থাৎ মায়া অ্যাঞ্জেলোকে কবি হিসেবে একটা স্বীকৃতিও এনে দিয়েছে। কবিতাটি তিনি এইভাবে শুরু করছেন, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। ইউ বলতে তিনি এখানে বোঝাতে চেয়েছেন স্পিকার। এখানে স্পিকার, আসলে স্পিকার কিন্তু এখানে আমরা বলতে পারি যে স্পিকার বলতে তিনি একটা কালেকটিভ পিপলকে বুঝিয়েছেন, অর্থাৎ ব্ল্যাক ব্ল্যাক আফ্রিকানদেরকে বুঝিয়েছেন বা ব্ল্যাক ওম্যানদেরকে বুঝিয়েছেন। তিনি এখানে নিজেকে নিজের ভাষার মধ্যে দিয়ে, আত্মকথনের মধ্যে দিয়ে তিনি যেন প্রকাশ করছেন গোটা ব্ল্যাক কমিউনিটিকে তিনি রিপ্রেজেন্ট করছেন। ইউ বলতে তিনি এখানে বোঝাতে চেয়েছেন সেই সমস্ত হোয়াইট আমেরিকানদেরকে, সাদা চামড়ার মানুষদেরকে, সাদা চামড়ার আমেরিকান পিপলদেরকে, অর্থাৎ অপ্রেসরদেরকে, বা বলা যেতে পারে হোয়াইট পিপল হু ডমিনেট ওভার দ্য স্লেভ, যারা কিনা কৃতদাসদের অত্যাচার করেছে, তাদেরকে তিনি এখানে ইউ বলতে বুঝিয়েছেন। তিনি বলছেন ইউ মে রাইট মি ডাউন, তুমি আমাকে লিখতে পারো ইন হিস্ট্রি, ইতিহাসের পাতায়, উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। উইথ ইউর বিটার বলছে তোমার তিক্ত, টুইস্টেড লাইজ বিকৃত মিথ্যা দিয়ে। এই যে অংশটা আছে, এই গোটা অংশটা আমরা যদি দেখতে যাই তাহলে হাইপারবোল তিনি ইউজ করেছেন। অর্থাৎ কিছু কিছু জিনিসকে কবিরা যখন অতিরঞ্জিত করে বলে ফেলে তখন সেটাকে বলা হয় হাইপারবোল। যেহেতু নির্যাতকদের সম্মুখে বক্তার একটি সুদৃঢ় একটা ছবি যেহেতু এই লাইনটার মধ্যে দিয়ে ফুটে উঠেছে, তাই আমরা বলতে পারি যে এই অংশে তিনি ইউজ করেছেন হাইপারবোল তিনি এই কবিতার এই জায়গাটাতে কিন্তু তিনি ইউজ করেছেন। তারপর তিনি বলছেন ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, তুমি আমাকে ধুলোয় মারিয়ে ফেলতে পারো, বাট স্টিল কিন্তু তবুও লাইক ডাস্ট অর্থাৎ তিনি নিজেকে ধুলোর সঙ্গে তুলনা করছেন। এখানে তিনি একটা সিমিলি ইউজ করছেন। যখন কোনো তুলনাটা লাইক বা অ্যাজ দিয়ে হয় তখন সেটাকে বলা হয় সিমিলি। এখানে কবি নিজেকে ধুলোর সাথে তুলনা করে বলছেন বাট স্টিল কিন্তু তবুও লাইক ডাস্ট ধুলোর মতো, আই উইল রাইজ আমি জেগে উঠব, আমি উঠে দাঁড়াবো। আমরা যদি দেখতে চাই যে রাইট মি ডাউন এই যে অংশটার মধ্যে দিয়ে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন, রেডিউস নর্মাল ভ্যালু, অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে ব্ল্যাক যে আফ্রিকানদেরকে মানে তাদের নিজের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হতো, তাদেরকে যতটা ভ্যালু মানে তারা পাওয়ার যোগ্য তার থেকে কম ভ্যালু তাকে দেওয়া হতো। রাইজিং ডাস্ট বলতে তিনি এখানে একটা বিবলিক্যাল অ্যালিউশন তিনি ইউজ করেছেন। বিবলিক্যাল অ্যালিউশন বলতে কি? বিবলিক্যাল অ্যালিউশন বলতে আমরা জানি যে বাইবেলে নিউ টেস্টামেন্টে বলা হচ্ছে কি
যে বাইবেলে বলা হচ্ছে যে পৃথিবীতে ঈশ্বর প্রত্যেক মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছে, পুনরায় মাটিতে তাকে কী করা হবে, নিয়ে যাওয়া হবে। সেই আমরা বিবলিক্যাল অ্যালিউশনটা বলতে পারি। বা আমাদের যে কোরআনে বলা হয়েছে, আমাদের কোরআনে হাদিসে আমরা দেখেছি যখন মুসলিম কমিউনিটির মানুষদেরকে কবরে দেওয়া হয় তখন কিন্তু একটা বিশেষ দোয়া পাঠ করা হয়, মিনহা খলাকনাকুম বলে। তো এখানে বলা হচ্ছে যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তোমাকে মাটিতেই কবর দেওয়া হচ্ছে, আবার তোমাকে মাটি থেকে তুলে আনা হবে। অর্থাৎ তিনি এই যে ধরনের বিবলিক্যাল যে অ্যালিউশন তিনি ব্যবহার করছেন, এই ব্যবহারের মধ্যে দিয়ে তিনি তার নিজের দক্ষতাটাকে প্রকাশ করতে চাইছেন, কবি হিসেবে তার নিজের দক্ষতা প্রকাশ করতে চাইছেন। সেই সঙ্গে তিনি বলতে চাইছেন যে তুমি আমার সঙ্গে যতটাই নিপীড়ন করো না করো, যতটাই লাঞ্ছনা করো না কেন, আমি ঠিক জেগে উঠবো, আমি ঠিক আবার উঠে দাঁড়াবো, আমি আমার জেদ নিয়ে আবার উঠে দাঁড়াবো। এটা কবি বলতে চাইছেন। সেই সঙ্গে তিনি এই গোটা যে আমেরিকানদের যে কৃতদাস প্রথা ছিল, সেই কৃতদাস প্রথার বিরুদ্ধে তিনি তীব্র কটাক্ষ করছেন এবং তীব্র একটা প্রতিবাদের সুর তিনি ছুড়ে দিচ্ছেন এই কবিতার এই ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে। আমরা দেখব সেকেন্ড স্ট্যাঞ্জা, তিনি কি বলছেন, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, বলছে আমার বোল্ডনেস বা আমার রুডনেস, আমার অধ্যত্ব কি তোমাকে হতাশ করে। তিনি এখানে প্রশ্ন করছেন, এটা এক ধরনের রেটোরিক্যাল কোশ্চেন, যে কোশ্চেন ডাজ নট রিকোয়ার টু আনসার, যে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হয় না, তিনি এখানে সেই ধরনের রেটোরিক্যাল কোশ্চেন তিনি ইউজ করেছেন। তিনি বলছেন যে আমার অধ্যত্ব, স্যাসিনেস মানে এখানে অধ্যত্ব, আমার অধ্যত্ব কি তোমাকে হতাশ করে। ওয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, বলছে তুমি কেন হতাশায় বা তুমি কেন বিষণ্ণতায়, এখানে গ্লুম মানে হচ্ছে বিষণ্ণতা, তুমি কেন বিষণ্ণতায় নিমজ্জিত আছো, এটাও এক ধরনের রেটোরিক্যাল কোশ্চেন। ঠিক তার পরের লাইনে তিনি বলছেন, কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন কজ, কারণটা হলো বিকজের পোয়েটিক ইউজ তিনি করছেন, কজ আই ওয়াক লাইক, এখানে কিন্তু দেখো বলছে ওয়াক লাইক, এখানেও তিনি একটা সিমিল ইউজ করেছেন। তিনি বলছেন আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়াইল ওয়েলস, বলছে আমি হাঁটছি যেন কারণ আমি এমনভাবে হাঁটছি যেন আমি তেলের খনি পেয়েছি, পাম্পিং ইন মাই লিভিং রুম, আমার বৈঠকখানার তেলের কূপ থেকে যেন সেটাকে পাম্পিং করা হচ্ছে, এরকম তিনি বলতে চেয়েছেন। আসলে ওয়াইল ওয়েলস একটা সিম্বল, তিনি এই ওয়াইল ওয়েলস বলতে তিনি বোঝাতে চেয়েছেন তার ভেতরের ইনার স্ট্রেংথকে, কনফিডেন্সকে এবং তার ডিটারমিনেশনকে, তার দৃঢ় সংকল্পকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি উঠে দাঁড়ানোর জন্য, তিনি এই নিপীড়নের বিরুদ্ধে, এই দাস প্রথার বিরুদ্ধে, এই যে ব্ল্যাক পিপুলদেরকে দু চোখে সহ্য করা হয় না, তাদেরকে গুরুত্ব কম দেওয়া হয়, তাদেরকে যে কোনো কিছুতে ডিমিন করে রাখা হয়, সবার তলানিতে রাখা হয়, তাদের হয়তো পৃথিবীতে বেঁচে থাকার জন্য যতটা মর্যাদা প্রয়োজন ততটা মর্যাদা তাদেরকে দেওয়া হয় না। আর ঠিক ততটা মর্যাদা যদি তাকে দেওয়া না হয়, তিনি সেগুলো ছিনিয়ে নিতে জানেন, ব্ল্যাক পিপুলরা সেগুলো ছিনিয়ে নিতে জানে। এই যে তার ভেতরের যে ইনার স্ট্রেংথ, কনফিডেন্স এবং ডিটারমিনেশন, এটাকে শো করার জন্যই তিনি ওয়াইল ওয়েলস এই সিম্বলটাকে এই অংশে ব্যবহার করেছেন। দেখো পরবর্তী স্ট্যাঞ্জা, আমি কিন্তু বলছি না যে তোমরা কোন রাইমে পড়ছে বা এটা কীরকম স্ট্রেসড আনস্ট্রেসড এসব বিষয় নিয়ে আমি আলোচনা করছি না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে কি বলছে, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, এখানে কবি আবারও নিজেকে তুলনা করছেন চাঁদের সাথে, তুলনা করছেন সূর্যের সাথে। এখানে তিনি এই সানস এবং মুন বলতে তিনি সিম্বলাইজ করছেন চেঞ্জিং অফ টাইমকে, অর্থাৎ সময়ের পরিবর্তনকে তিনি বোঝাতে চাইছেন, যেখানে সান রিপ্রেজেন্ট করছে রাত্রিকে এবং অন্যদিকে মুন রিপ্রেজেন্ট করছে দিন অতিবাহিত হয়ে যাওয়াকে। উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, অর্থাৎ জোয়ারের সাথে সাথে যেন তাদের যেমন ওঠানামা হয়, অর্থাৎ আমরা জানি যে সূর্যের আকর্ষণের কারণে, সূর্যের কারণে কিন্তু পৃথিবীতে জোয়ার ভাটা হয়। আর এই জোয়ার ভাটার সঙ্গে যেহেতু মুনস এবং সানস রিলেটেড,
সুতরাং তিনি এখানে বলতে চাইছেন ঠিক তেমনই যেমন করে জোয়ার ভাটার সাথে সাথে সূর্য এবং চাঁদের আগমনটাকে বোঝা যায়, ঠিক তেমনই যেন আমার আশাকাঙ্ক্ষাগুলো যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ক্রমশ যেন জেগে উঠছে। ঠিক যেমনভাবে আশাকাঙ্ক্ষাগুলো জেগে ওঠে ঠিক তেমনভাবে আমিও এক সময় উঠে দাঁড়াবো। এরপরে 4 নম্বরের স্ট্যাঞ্জা, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? তিনি প্রশ্ন করছেন, রেটোরিক্যাল কোশ্চেন তিনি ছুড়ে দিচ্ছেন সেই সমস্ত হোয়াইটস পিপলদের উপরে। তিনি বলছেন, তোমরা কি আমাকে ভগ্ন দেখতে চাও? তোমরা কি আমাকে ভেঙে পড়া দেখতে চাও? বাউড হেড, মাথা নত করে, অ্যান্ড লোয়ার্ড আইজ, চোখ নিচু করে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখতে চাও? শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপ, আমার কাঁধ যেন ঝুঁকে পড়ছে, যেমন চোখ থেকে জল গড়িয়ে পড়ে, ঠিক তেমনভাবে তোমরা কি আমাকে দেখতে চাও? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ মানে বলতে চাইছে আর আমার আত্মচিৎকারে ক্ষয়প্রাপ্ত আমাকে তুমি দেখতে চাও, বা দুর্বল চিত্তের আমাকে কি তুমি দেখতে চাও? অর্থাৎ তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে আমেরিকাতে প্রচলিত যে দাস প্রথা, যে স্লেভারি ছিল, সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন। ব্ল্যাক পিপলদেরকে স্লেভারির নামে হোয়াইট পিপলরা কীভাবে অকথ্য অত্যাচার করতো, নির্যাতন করতো, আর ওই ব্ল্যাক পিপলরা যে উঠে দাঁড়াতে পারতো না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতো না, প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছিল। প্রতিবাদ করার জন্য যে ভাষাটা প্রয়োজন ছিল, যে শক্তিটা প্রয়োজন ছিল, সেই শক্তিটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আর এটাকে বোঝানোর জন্যই তিনি, দাস প্রথাটাকে বোঝানোর জন্যই তিনি এই কবিতাতে বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন, তোমরা কি আমাকে ভগ্ন দেখতে চাও? মাথা নত করে চোখ নিচে নামিয়ে আমি থাকি, এমনটা কি তোমরা চাও? তোমরা কি চাও যে আমার কাঁধ যেন যেমন করে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, আমার কাঁধ যেন তোমাদের সামনে সেভাবে ঝুলে পড়ে? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, আমার ভেতরের আত্মচিৎকারে ক্ষয়প্রাপ্ত বা দুর্বল আমিটাকে কি তোমরা দেখতে চাও? এমনটা বলে দিয়েছে। অর্থাৎ হিউমিলিয়েশনের যে কোনো একটা মানুষের প্রতি হিউমিলিয়েশনের যে রেজাল্ট, সেটাকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ যেমন করে কৃতদাসদের অত্যাচার করা হতো, তখন মালিক পক্ষের কাছে তারা যেমন নিজেদের মাথা নত করতো কোনো ভুল করলে, বা যেভাবেই যা করা হোক না কেন তাদেরকে মাথা পেতে নিতে হতো, মাথা পেতে সব কিছু মেনে নিতে হতো। ঠিক সেই জায়গাটাকে কবি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। স্ট্যাঞ্জা নম্বর 5, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? আমার এই যে আমার অধ্যত্ত কি তোমাকে হতাশ করে? এখানে অফেন্ড মানে হচ্ছে বিরক্ত করে। আমার অধ্যত্ত কি তোমাকে বিরক্ত করে? হটিনেস বলতে এখানে বোঝানো হয়েছে প্রাইড বা দাম্ভিকতা। বলছে আমার দাম্ভিকতা কি তোমাকে হতাশ করে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড, তুমি কি সহজে তা মেনে নিতে পারো না? ডোন্ট ইউ টেক, তোমরা হতে পারে, তুমি হতে পারে, ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড, তোমরা কি এটাকে সহজে মেনে নিতে পারো না? কারণ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, কারণ আমি হাসি যেন আমি যেন সোনার খনি পেয়েছি। কবি বলছেন সোনার খনি পেয়েছে কি করে? ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার উঠোনেই সেই সোনার খনিটা রয়েছে। বলতে চাইছে এখানে কবি যে কারণ আমি আমার উঠোন খুঁড়ে সোনার খনি পেয়েছি, এজন্য আমি হাসি। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন গোল্ড একটা ভ্যালুয়েবল থিং, আর এই গোল্ডের প্রতি মানুষের কিন্তু একটা কিন্তু ডিজায়ার কিন্তু থেকে থাকে। হোয়াইট পিপলরা কিন্তু এমনটা ভেবে থাকে যে গোল্ড বা সোনা পরার অধিকার তাদেরই আছে, আর কারণেই এই যে ব্যাপারটা, এই যে মেটেরিয়ালিস্টিক দিক থেকেও যে ব্ল্যাক পিপলদেরকে পিছনে রাখা হতো, এটাকে তিনি এখানে অ্যাড্রেস করে বলতে চেয়েছেন। গোল্ড মাইন্স এই যে কথাটা, এর মাধ্যমে তিনি সিম্বল ইউজ করেছেন। তিনি বুঝিয়েছেন এ মেটাফরিক্যাল সেন্সে তিনি বোঝাতে চেয়েছেন দ্য কমোডিটি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য হোয়াইটস। এই যে সোনা, এটা কিন্তু সাদা চামড়ার মানুষরা বেশি পছন্দ করে, এটা তিনি বলতে চেয়েছেন। আর ব্যাকইয়ার্ড, এটাকে তিনি বোঝাতে চাইছেন যে কোনো একটা সিক্রেট প্লেস এবং সাপোর্টিভ প্লেস। সিক্রেট মানে গোপন একটা জায়গা, কিন্তু সেটা সাপোর্টিভ প্লেস, সেই জায়গাটা কিন্তু খুবই
তার জন্য খুবই সহায়ক একটা জায়গা, এটাকে তিনি এখানে প্রকাশ করতে চাইছেন। ইউ মে স্যুট মি উইথ ইয়োর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইয়োর আইজ, ইউ মে কিল মি উইথ ইয়োর ওয়ার্ডফুলনেস, বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ। বলছি ইউ মে কথাটা বারবার ইউজ করা হচ্ছে, এভরি সাকসেসিভ লাইনে, প্রত্যেকটা পরপর লাইনে ইউজ করা হচ্ছে, সুতরাং এটাকে বলা হয় অ্যানাফোরা। এখন এই যে লাইনটাতে বলতে চাইছে, স্পিকার অপ্রেসারদেরকে, নির্যাতকদেরকে তিনি বলতে চাইছেন যে তোমরা আমাকে তোমাদের ওয়ার্ডস দিয়ে, তোমাদের কথা দিয়ে আমাকে বিদ্ধ করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তোমরা তোমাদের চোখ দিয়ে, চোখ রাঙানি দিয়ে আমাকে কেটে ফেলতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তোমাদের ঘৃণা দিয়ে আমাকে মেরে ফেলতে পারো, বাট স্টিল, কিন্তু তবুও, লাইক এয়ার, বাতাসের মতো, আই উইল রাইজ, আমি আবার উঠে দাঁড়াবো। অর্থাৎ এখানে তিনি এই যে ঠিক জায়গাতে দেখো, বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, এটা তিনি একটা সিমিলি এখানে তিনি ব্যবহার করেছেন। প্যারাটার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চাইলেন? কবি আসলে বোঝাতে চাইলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আফ্রো আমেরিকানদের, কৃতদাসদের প্রতি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আফ্রো আমেরিকান যারা ছিল, মানে আফ্রিকার আমেরিকান যারা ছিল, তারা কিন্তু কৃতদাসদের প্রতি যে নির্যাতন করত, নিষ্ঠুরতা যে প্রকাশ করত, তার একটা বাস্তব চিত্রকে তিনি এই অংশটার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, যে কারণে তিনি এইভাবে তিনি কথাগুলো বলছেন। আমরা চলে গেলাম 7 নম্বর স্ট্যানজাতে। এখানে কবি এসে বলছেন, আবারও তিনি রেটোরিক্যাল প্রশ্নে বিদ্ধ করেছেন যারা রিডার্স, তাদেরকে, যারা হোয়াইট পিপল, তাদেরকে। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার যৌন নিবেদন কি তোমাকে বিষণ্ণ করে? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এটা কি তোমার কাছে সারপ্রাইজ মনে হয়? বা এতে কি তুমি বিস্মিত হও? দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, যে আমি নাচি যেন আমি ডায়মন্ডের খনি পেয়েছি। দেখো, গট ডায়মন্ডস, যেন আমি ডায়মন্ড পেয়েছি, যেন আমি হিরে পেয়েছি। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ, আমার উরুর সংলগ্নে। তাহলে এখানে তিনি বলতে চেয়েছেন যে আমার উরু সন্ধিতে কতই না রয়েছে হীরক খনি, এটা তিনি বোঝাতে চেয়েছেন। আসলে এই অংশটার মধ্যে দিয়ে তিনি একটা চিত্রকল্প এবং প্রতীক ব্যবহার করে তিনি যে নৃত্য কথাটা ব্যবহার করেছেন, তার মধ্যে দিয়ে তিনি তার অভারিং স্পিরিট, তার যে অদম্য মানসিকতা, তার যে জেদ এবং এ রিফিউজাল টু বি ডিনাইড বাই অপারেশন, এবং তার নিজের অপারেশনদেরকে যে রিফিউজ করছে, অস্বীকার করছে, তার যে অদম্য জেদ, অদম্য মানসিকতা, জেদ এবং নির্যাতনের প্রতিরোধের বার্তা তিনি এর মধ্যে দিয়ে, এই ডান্সের মধ্যে দিয়ে তিনি প্রেরণ করতে চেয়েছেন। বলতে মানে ব্যাপারটা হচ্ছে এরকমটা যে তোমরা যাই করো না কেন, তোমরা যেভাবেই আমাদেরকে দমিত করার চেষ্টা করো না কেন, আমরা ঠিক উঠে দাঁড়াবো একদিন। ডায়মন্ড বলতে দেখো সিম্বল, এখানে সিম্বলাইজ করা হয়েছে স্ট্রেংথকে, রিসাইলেন্সকে, এন্ডিউরিং ভ্যালু অ্যান্ড ইনার ফর্টিফাইড। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে তার মূল্য, যাতে ব্ল্যাক পিপলদেরকেও যাতে সঠিক মূল্য দেওয়া হয়। হিরে যেমন দামি একটা বিষয়, ঠিক তেমনই ব্ল্যাক ইন্ডিয়ানদেরকেও যাতে দামি করা হয়। যেখানে আইন করে স্লেভারি প্রথাটাকে, কৃতদাস প্রথাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক সেখানে দাঁড়িয়ে তারা তাদেরকে শ্বেতাঙ্গ পিপলরা, শ্বেতাঙ্গ মানুষেরা এই যে কালো চামড়ার মানুষদেরকে শারীরিকভাবে নির্যাতন করতে না পারলেও মানসিকভাবে তারা নির্যাতন কিন্তু চালিয়ে গিয়েছিল, যে কারণের জন্য তিনি তার তীব্র প্রতিবাদ স্বরূপ তিনি এই কথাগুলো তিনি উল্লেখ করেছেন সিম্বলিজমের ব্যবহারের মধ্যে দিয়ে। তাহলে আমরা যখন কবিতাটার বড় প্রশ্নগুলো পড়তে যাব, তখন তুমি ঠিক বুঝে যাবে যেখান থেকে ঠিক কী প্রশ্ন পড়তে হবে। আমি ঠিক তোমাদেরকে একটু আলোচনা করে দেব কী প্রশ্ন তোমাদের এখান থেকে পড়তে হবে। আমরা চলে গেলাম পরবর্তী স্ট্যানজা, অর্থাৎ 8 নম্বর স্ট্যানজাতে। সবচেয়ে বেশি এই স্ট্যানজাতে কিন্তু আমরা দেখতে পাবো যেখানে কবি সিম্বল ব্যবহার করেছেন। কবি বলছেন, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম, অর্থাৎ ইতিহাসের যে লজ্জায় মোড়া কুড়ে ঘর থেকে আই রাইজ, আমি জেগে উঠি বা আমি
উঠে দাঁড়াই। অর্থাৎ তিনি কিন্তু এতক্ষণ ফিউচার বলছিলেন, তিনি বলতে চাইছিলেন জেগে উঠবেন, কিন্তু এখন তিনি বলতে চাইছেন তিনি উঠে দাঁড়াচ্ছেন। তিনি আর ভবিষ্যৎ বলছেন না, তিনি বলছেন যে তিনি উঠে দাঁড়াচ্ছেন। এখানে হিস্ট্রি সেম বলতে সেই যে ডার্ক পাস্ট আফ্রো আমেরিকান কমিউনিটির যে ইতিহাস, সেই ইতিহাসকে বোঝানো হচ্ছে, যেখানে স্লেভারি ব্রুটালিটি আমরা লক্ষ্য করতে পেরেছি, যেখানে নির্যাতন নিপীড়ন করা হয়েছে ব্ল্যাক পিপলদেরকে, সেই ইতিহাসটাকে তিনি বোঝাতে চেয়েছেন। যেন একটা কুঁড়ে ঘরের মধ্যে ব্ল্যাক পিপলদেরকে মানে আটকে রাখা হতো এবং তাদেরকে অকথ্য নির্যাতন করা হতো, সেই কথাটাকে, সেই যে সিম্বলটাকে তিনি তুলে ধরার জন্য এখানে হার্টস অফ হিস্ট্রিজ সেম কথাটাকে তিনি উল্লেখ করেছেন। ঠিক তারপরে তিনি আবার বলছেন আপ ফ্রম এ পাস্ট দ্যাট রুটেড ইন পেন। বলছে আপ ফ্রম এ পাস্ট, অর্থাৎ ওই যে অতীতে ব্যথায় যে নিমজ্জিত, যন্ত্রণায় নিমজ্জিত অতীত থেকে আই রাইজ, আমি উঠে দাঁড়াই। অর্থাৎ সেই যে অত্যাচার, সেখানে যে তার পূর্বপুরুষেরা যে মানুষগুলো ছিল, সাদা চামড়ার মানুষগুলো যে কালো চামড়ার মানুষদেরকে যে অত্যাচারগুলো করেছে, অর্থাৎ তাদের যে পূর্বপুরুষরা যে অত্যাচারের শিকার হয়েছে, সেই ব্যথা তার ভেতরেও আছে, এটাকে তিনি বোঝাতে চেয়েছেন। তারপরে তিনি বলছেন আই এম এ ব্ল্যাক ওশিয়ান। এতক্ষণ তিনি নিজেকে কম্পেয়ার করছিলেন, এখন তিনি কনফিডেন্টের সহিত বলছেন আমি হলাম ব্ল্যাক ওশিয়ান, আমি হলাম কালো সমুদ্র। তিনি এখানে মেটাফোর ইউজ করেছেন। লিপিং অ্যান্ড ওয়াইড, আমি জানো লিপিং মানে হচ্ছে উত্তোলিত এবং বিস্তৃত। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, উৎসারিত বা উল্লসিত এবং স্ফীত জোয়ার আই বিয়ার ইন দ্য টাইড, অর্থাৎ জোয়ারেও আমি সাবলীল, আমি জোয়ারও আমি সহ্য করতে পারি। অর্থাৎ উৎসারিত স্ফীত জোয়ারও আমি সহ্য করতে পারি, জোয়ারের মধ্যে থেকেও আমি জেগে উঠতে পারি। এখানে তিনি হার্টকে সিম্বলাইজ করছেন। হার্টস এর মধ্যে দিয়ে তিনি ওই ব্রুটাল অপারেশনকে তিনি বোঝাতে চেয়েছেন। আমি বলে দিলাম ব্ল্যাক ওশিয়ান একটা মেটাফোর তিনি ইউজ করেছেন, যেখানে তিনি গোটা যে ব্ল্যাক কমিউনিটি, ইউএসের আমেরিকার যে কালো চামড়ার যে কমিউনিটি, সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন। আসলে তিনি ব্ল্যাক ওশিয়ানের মধ্যে দিয়ে ভাস্ট, পাওয়ারফুল এবং আনস্টপেবল ফিগারকে তিনি কিন্তু সিম্বলাইজ করেছেন, যে এমন একটা ক্ষমতাশালী এবং অদম্য, দমিয়ে রাখা যায় না যেমন ব্যক্তিত্বকে, ঠিক তেমন ব্যক্তিত্বে তিনি পরিণত হয়েছেন, এটা তিনি বলছেন। হিস্ট্রি সেম এর মধ্যে দিয়ে তিনি পার্সোনিফিকেশন ইউজ করেছেন। লিভিং বিহাইন্ড দ্য নাইটস, অর্থাৎ বলছে নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, বলছে ভয় এবং আতঙ্কের রাতগুলোকে পিছনে ফেলে আই রাইজ, আমি উঠে দাঁড়াই। ইনটু আ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, কোনো এক নির্মল প্রভাতে। এখানে ওয়ান্ডারাসলি ক্লিয়ার মানে খুবই স্বচ্ছ, এমনটা বোঝাতে চেয়েছেন, যে মুগ্ধ, স্বচ্ছ, উষার প্রথম ক্ষণের আর মধ্যেই আই রাইজ, আমি উঠে দাঁড়াই। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টর গেভ, আমার পূর্বপুরুষরা যে সমস্ত উপহারগুলো আমাকে এনে দিয়েছে, সেগুলোকে, সেই সমস্ত উপহারগুলোকে এনে। আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, আমি হলাম দাসত্বের স্বপ্ন, আমি হলাম দাসত্বের আশা। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে কাজগুলো তার পূর্বপুরুষরা করতে পারেনি, যে বিরোধিতাটা তার পূর্বপুরুষরা করতে পারেনি, সেটা তিনি করতে পারছেন। তিনি নিজেকে একজন অদম্য শক্তিতে পরিণত করতে পেরেছেন। ঠিক তারপরে তিনি রিপিটেশন ইউজ করেছেন, তিনি বলেছেন আই রাইজ, আই রাইজ, আই রাইজ, আমি উঠে দাঁড়াই, আমি উঠে দাঁড়াই, আমি উঠে দাঁড়াই। অর্থাৎ তিনটে কথা বলার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন যে অবশেষে, অ্যাট লাস্ট, তিনি বলতে চেয়েছেন যে তার জেদ, আত্মবিশ্বাস এবং অদম্য যে মানসিকতা, মানুষের তিনি যে পরিণত হয়েছেন, সেটাকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এবার আমরা এখানে ব্যবহৃত কিছু ইমেজেস এবং সিম্বলগুলোকে দেখে নেব। টেরর অ্যান্ড ফিয়ার বলতে এখানে সাইকোলজিক্যাল পেন এবং ট্রমাকে বোঝানো হয়েছে, অর্থাৎ মানসিক যে যন্ত্রণা, মানসিক যে বেদনা, সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ সাদা চামড়ার মানুষরা কালো চামড়ার মানুষদের প্রতি যে মানসিক নিপীড়ন করতো, সেটাকে বোঝানো হয়েছে। অন্ডারাস ক্লিয়ারলি যেটা বোঝাতে চেয়েছে যে কবির যে জার্নি ফ্রম ডার্কনেস টু লাইট, অপারেশন টু ফ্রিডম, কবির যে
অন্ধকার থেকে আলোর জগতে প্রবেশ বা নির্যাতক এই যে অপারেশন থেকে ফ্রিডম, স্বাধীনতায় প্রবেশকে ইন্ডিকেট করা হচ্ছে এই অংশটুকের মধ্যে দিয়ে। গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার গেভ, এটাও একটা সিম্বলাইজ করছে কি লিগ্যাসি অফ স্ট্রেংথ, রিসাইলেন্স, হোপ পাস ডাউন টু জেনারেশন। তিনি এই যে অদম্য জেদ, তারপরে আত্মবিশ্বাস, তারপরে তার যে অদম্য মানসিকতা, এটাকে তিনি বলতে চাইছেন যে এই যে জেদটা ভেতরে তার পূর্বপুরুষদের ভেতর থেকে ধীরে 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 তার ভেতরে জাগ্রত হয়েছে এবং পরবর্তী প্রজন্মেও এগুলো কিন্তু ছড়িয়ে পড়বে, এটা তিনি বলতে চেয়েছেন। আই রাইজ, এখানে তিনি কবি রিপিটেশন ইউজ করেছেন এই কথাটা বলে যে সি প্ল্যান্স টু রাইজ অ্যাবাভ ইট অল অ্যান্ড সি উইল নট অ্যালাউ এনি ওয়ান টু গেট ইন হার ওয়ে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে যাই হয়ে যাক না কেন তিনি উঠে দাঁড়াবেন, কোনো কিছুর সঙ্গে তিনি নিজেকে কম্প্রোমাইজ করবেন না, কোনো কিছুকে তিনি স্বীকার করবেন না, কোনো কিছুকে তিনি মেনে নেবেন না, এমনটা তিনি বোঝাতে চেয়েছেন। তো এই হচ্ছে তোমাদের কবিতাটা। আমি আশা করব কবিতাটা ইন ডিটেলসে তোমাদেরকে পুরো কবিতাটা আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি কবিতাটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর সবচেয়ে বড় বিষয় হলো ভিডিওটাকে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ সকলকে, তোমরা প্রত্যেকে ভালো থেকো।